দৈনিক করতোয়ার আজকের শিরোনাম, সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বগুড়ার রাজনীতিতে শেষ পর্যন্ত একতরফা চিত্রই উঠে এলো। বগুড়ার 7টি আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যদিও ভোটের আগের দিনগুলোতে শোনা যাচ্ছিল ভিন্ন কথা। অনেকেই বলছিলেন বগুড়ায় অন্তত 2 থেকে 3টি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তবে সেই হিসেব নিকেশের ফারাক স্পষ্টতই বোঝা গেল ভোটের ফলাফল ঘোষণার পর। বগুড়াবাসীর জন্য কেমন হতে যাচ্ছে আগামীর দিনগুলো, কেমন ছিল ভোটের দিন, এই সব বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনা করতে আজ স্টুডিওতে আমার সাথে আছে দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার রাহাত রিটু। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। শুরুতেই আসলে যেটি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনি তো শুরু থেকে ভোটের মাঠে ছিলেন, বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রগুলো আপনি পরিদর্শন করেছেন, সংবাদ সংগ্রহ করেছেন। কেমন ছিল আসলে ভোটের দিন? ধন্যবাদ। আসলে আমরা 91 সালের পর, অর্থাৎ 1991 সালের পর এবারে নির্বাচনটা ছিল একটু সম্পূর্ণ ভিন্ন। মাঝে যে নির্বাচনটা হয়েছে বিগত 35 বছর, এই নির্বাচনের বেশিরভাগই নির্বাচন, বিশেষ করে 2008 সাল থেকে যে নির্বাচনটা হয়েছে, পরপর 4টি নির্বাচন, এই 4টি নির্বাচনে একটা মানুষ ভোট দিতে চায়নি। আমরা গত 12ই ফেব্রুয়ারি বিভিন্ন কেন্দ্রে গিয়ে যে সাধারণ ভোটারদের সঙ্গে যখন কথা বলি, তখন তারা প্রত্যেকে একটি কথা বলেছে, কেউ 2বার বা কেউ 3বার বা কেউ এ যাবৎ ভোটই দেননি। অর্থাৎ আমরা তাকে জিজ্ঞাসা করেছি আপনারা কেন ভোট দেন, তারা আমাদেরকে প্রত্যেকে একই কথা বলেছে যে ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল না, ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ ছিল না, কিংবা ভোট দিতে গেছেন, গিয়ে শুনেছেন যাতে তার ভোট হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলতে পারি যে 1991 সালের তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হয়েছে, তারপর সর্বোচ্চ সম্প্রীতির, সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচনটা হয়েছে গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচন। আমি আশাবাদী যে এই ধরনের নির্বাচন বাংলাদেশের আগামী দিনে সরকারগুলো করতে পারে, তারা বাংলাদেশ একটা সভ্য জাতিতে পরিণত হবে। এখানে আমার একটা প্রশ্ন আছে। অনেক সময় আমরা শুনেছি রাজনৈতিক অঙ্গনে যে এবারে যে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর ভালো একটি প্ল্যাটফর্ম ছিল মাঠে, এবং এই বগুড়াতেও 2 থেকে 3টি আসন পেতে যাচ্ছে, এমন আলোচনা আমরা শুনেছি। তবে শেষ পর্যন্ত আমরা আসলে ভোটের ফলাফলে সেটি আসলে ভিন্ন কিছু দেখলাম। এটি কেন মনে হয় আপনার এই প্রশ্নের জবাবে আমাকে একটু পিছন থেকে আসতে হবে। যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু আমরা একটা যে জিনিসটা দেখেছি, সেটা হচ্ছে এই সরকার গঠনের পরপরই জামাতে ইসলামী কিন্তু আপনার রাজনৈতিক কর্মকাণ্ড ডোর টু ডোর শুরু করে দেয়, এবং তারা নির্বাচনের প্রার্থী প্রায় 6 মাস আগে ঘোষণা করে কোন আসনে কে প্রার্থী হবে, এবং এই প্রার্থীরা আগে ঘোষণা করার কারণে তাদের প্রার্থীরা ব্যাপক কাজ করতে পেরেছে নিজ নিজ এলাকায়। সেক্ষেত্রে বিএনপি অনেকটা পিছিয়ে ছিল। মানে এই বলবো যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি বাংলাদেশে এসেছেন 25শে ডিসেম্বর, খুব কম সময়, 25শে ডিসেম্বর তিনি এসেছেন। তারপরে তিনি ভোটার হয়েছেন, তারপর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তারপর তিনি মনোনয়ন দিয়েছেন তার প্রার্থীদেরকে। অর্থাৎ তার প্রার্থীরা কিন্তু একজন প্রার্থী 1 মাসের সময় পাননি নির্বাচনী প্রচারণা করার জন্য, তার যেহেতু প্রার্থী ঘোষণা হয়। সেক্ষেত্রে যেহেতু বিএনপি জামাতে ইসলামের প্রার্থীদের অনেক আগে, প্রায় 6 মাস আগেই ঘোষণা করা হয়েছিল কে কে প্রার্থী হবে, তারা ব্যাপক কাজ করেছেন। এই সূত্র ধরেই সাধারণ জনগণ ভেবেই নিয়েছিল যে জামাতে ইসলাম ভালো কিছু করবে, যেহেতু তারা অনেক আগে থেকে কাজটা শুরু করেছে। তারপরেও কেন এরকম ফলাফল? কিন্তু এখানে একটা প্রেক্ষাপট আছে। এখানে প্রেক্ষাপট হচ্ছে কি, যে যখন জামাতে ইসলামের নির্বাচনের জন্য প্রচারণা কাজ শুরু করেন, তখন কিন্তু জনাব তারেক রহমান কিন্তু দেশে ছিলেন না। উনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে আসলেন, তখন কিন্তু প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যায়। কারণ মানুষের মধ্যে একটা গুঞ্জন ছিল যে শেষ পর্যন্ত তারেক রহমান দেশে আসবেন কিনা এবং নির্বাচনটা হবে কিনা। তারেক রহমান যদি না আসেন, তারেক রহমান যদি ভোটার না হন, তাহলে বাংলাদেশের নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে মানুষের মধ্যে দোদুল্যমান ছিল। তখন মানুষ ধরে নিয়েছিল যে জামাতে ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনীতি দল এই মুহূর্তে সক্রিয় নাই, যেহেতু তারেক রহমান নাই। কিন্তু তারেক রহমান দেশে ফেরার পরে কিন্তু প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যায়। উনি দেশে ফেরার পরে আপনার জামাত ইসলাম কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু একটু কমতে থাকে, তার আপনার সাপোর্ট কমতে থাকে। তো তখন কিন্তু বাংলাদেশের মানুষ বোঝা গেল যে না, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চলে আসছেন, তার মানে বিএনপিও একটা ট্রাকে চলে আসছে। আর এতদিন মধ্যে বিএনপি গুলো ট্রাকে নেই, তারেক রহমান আসার পর মনে হলো যে বিএনপির ট্রাকে চলে আসছে। আর সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনার
জামায়াতে ইসলামের আপনার সমর্থনটা কমতে থাকে, যার কারণে শেষ পর্যায়ে এসে জামায়াতে ইসলামের রেজাল্টটা কিন্তু আসলে ভালো কিছু করা সম্ভব হয়নি। বগুড়া আসলে 17 বছর বঞ্চিত ছিল এবং অনেকেই বলেন যে বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি, যার কারণে বিগত সরকারের বগুড়ার প্রতি একটা বিমাতা সুলভ আচরণ ছিল। তো এই যে বগুড়ার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, তো বগুড়ার বাসীর আসলে অন্যতম একটা আস্থা থাকে বিএনপির প্রতি। তো কি আসলে হতে যাচ্ছে, কেমন হতে যাচ্ছে বগুড়া, কি মনে হয় আপনার? আপনার চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নতে আমি বলি, জনাব তারেক রহমান তার নির্বাচনী জনসভা করার জন্য বগুড়ায় গত 29শে জানুয়ারি আলতাফুন্নেসা খেলার মাঠে কিন্তু একটা কথা বলেছিলেন, কিন্তু যে আমি দিতে আসিনি, নিতে এসেছি, আপনারা আমাকে ভোট দেন। উনি একটা কথা বলছেন যে বগুড়া আপনাদের, আমি আমার নির্বাচনের দায়িত্ব আপনাদেরকে দিয়ে গেলাম। এই কথার মাধ্যমে তারা এখন বোঝাতে চেয়েছেন যে আমার কাছে কিছু চাইতে হবে না। তারেক রহমান যখন ক্ষমতায় ছিলেন না, অর্থাৎ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, সেই সময়টা কিন্তু তারেক রহমান কিন্তু দলীয় একটা পোস্ট ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, কিন্তু উনি কিন্তু রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ছিলেন না। তারপরে কিন্তু বাংলাদেশের এই বগুড়া জেলাটাকে একটা মডেল জেলা হিসেবে উনি তৈরি করার চেষ্টা করেছেন। সেটা, এই কথাটা কিন্তু উনি কিন্তু জনসভাতে বলেছিলেন। সে সময় আপনার বগুড়ায় 10 থেকে 12টি বিশেষ বিশেষ কাজ হয়েছে, যে কাজের সুফল গত 20 বছর ধরে বগুড়াবাসী ভোগ করছে। এর মধ্যে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ থেকে শুরু করে বৃহৎ বৃহৎ প্রকল্প আছে। আর এই জন্যই আসলে বগুড়াবাসীর তারেক রহমানকে চাবার কিছু নাই। ঘরের ছেলের কাছে বাড়ির মানুষের সাথে কিছু চাবের থাকে না। এবং তারেক রহমান যে আসলে বগুড়াবাসীর কাছে ঘরের ছেলে, এটা কিন্তু আমরা সেদিনই দেখতে পেরেছি, যেদিন তারেক রহমান বগুড়াতে আসলেন। সেদিন যে জনগণের একটি বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল, এবং আপনি কিন্তু ভোটের মাঠেও ছিলেন। শুধু বাঁধ ভাঙা উচ্ছ্বাস নয়, আপনি সেদিন মাঠে ছিলেন। একটা জিনিস দেখেছেন, তারেক রহমান যখন মঞ্চে আসেন, উনি তো বারবার কিন্তু চোখ মুছতেছিলেন। উনি এতটা আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন যে তার চোখ দিয়ে পানি আসতেছিল। উনি কিন্তু প্রথম কয়েক মিনিট কথাই বলতে পারেননি উনি আবেগে। এবং উনি কিন্তু বগুড়ায় এসে কিন্তু জনাব মাহবুবুর রহমানকে বুকে জড়িয়ে ধরেন। অন্য যে জনসভাগুলো করেছেন, কোন জায়গায় কিন্তু এই দৃশ্যটা আমরা দেখতে পাইনি, যে মঞ্চে উঠে কোন নেতাকে জড়িয়ে ধরা। তার মানে যে তার আবেগটা এখানেই, এটাকে আপনাকে বুঝি। এই আবেগের কারণে আমরা মনে করি যে বগুড়াবাসী কোনো চাইবেন নাই, যা দেওয়া তারেক রহমান বগুড়াবাসীকে ভরেই দিবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বিগত নির্বাচনগুলো যেগুলো দেখেছি, যে আসলে ভোট কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা ছিল না বললেই চলে, কিন্তু বগুড়াতে আপনি ভোটের মাঠে ছিলেন, আমরা ছিলাম সেখানে। আমরা কিন্তু বগুড়ার ভোট কেন্দ্র নিয়েও যদি আমরা বলি, প্রচুর আমরা ভোটারের উপস্থিতি দেখতে পেয়েছি, সেখানে তরুণ ভোটাররা ছিল। আমি এক্ষেত্রে আপনাকে বলি, আপনার কাছে পাল্টা প্রশ্ন করি, যে আপনি একজন মাঠ পর্যায়ে রিপোর্টার, আপনিও দেখেছেন যে মাঠে ছিলেন, বিভিন্ন উপজেলায় ঘুরেছেন। আমি আপনাকে পাল্টা জানতে চাচ্ছি আপনার কাছে, যে আপনি কি দেখলেন নতুন ভোটারদের মধ্যে? আমি নতুন ভোটারদের মধ্যে বলা চলে এক প্রকার উচ্ছ্বাস দেখতে পেরেছি। তারা ঈদের আনন্দ বইছে তাদের মাঝখানে, এরকম একটি আমি সকলের মাঝে দেখলাম। এবং বিশেষ করে তরুণ ভোটাররা, তারা খুবই উচ্ছ্বাস নিয়ে সকাল বেলাতেই চলে এসেছিলেন। ভোট দিতে গিয়ে সেলফি তুলছেন, মানে একটা সেলফি তুলছেন, কেউ থামসে দেখাচ্ছেন যে সে ভোট দিয়েছেন, মানে একটা পুরোপুরি একটা আনন্দমুখর উৎসবমুখর একটা পরিবেশ। এবং গণভোটের যে বিষয়টা, আসলে গণভোট নিয়েও এক প্রকার উচ্ছ্বাস, এক প্রকার আকাঙ্ক্ষা আমরা দেখতে পেরেছি। তো ভোটের মাঠে আসলে সবকিছু মিলিয়ে এবং বিশৃঙ্খল কোনো জায়গায় খুবই শান্তশিষ্ট, এবং আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীও পর্যাপ্ত তাদের দায়িত্ব সহকারে তাদের দায়িত্ব পালন করেছেন। আপনি গণভোটের যে বিষয়টা বললেন, যে গণভোট বাংলাদেশে এর আগেও গণভোট হয়েছে, হানা ভোট হয়েছে। তো এবার হলো হানা ভোটটা আপনার প্রায় 75% মানুষের হাতে ভোট দিয়েছে। তার কারণটা হচ্ছে কি, যে জামাতে ইসলামী এবং বিএনপি এই উভয়ে কিন্তু হাতে ভোট দেওয়ার জন্য তাদের সমর্থকদের বলেছিল, যার ফলে হাতে কিন্তু ভোট বেশি পড়েছে এবার। এবং সঙ্গত কারণে হাব বিজয় হয়েছে, এবং এর প্রভাবটা আগামী যে সংসদ গঠন হতে যাচ্ছে সেই সংসদে এর প্রভাবটা পড়বে। প্রায় 35 বছর পর বাংলাদেশ আবারও পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে, এই বিষয়টা আসলে কেমন লাগছে? বাংলাদেশের শেষ, মানে অর্থাৎ নারী প্রধানমন্ত্রী হওয়ার আগে শেষ প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে কাজী জাফর আহমেদ। উনি 90 সালের 6 ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর উনি পালিয়ে যান। আর লাস্ট নারী প্রধানমন্ত্রী গত 24-এর 5 আগস্ট পালিয়ে যান। দুই প্রধানমন্ত্রী কিন্তু আমাদের, শেষ দুই প্রধানমন্ত্রী কিন্তু পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছেন। এখন কথা হচ্ছে কি, যে আপনাকে দেখতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর জাতীয়বাদী দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া।
এবং দীর্ঘ 9 বছর সংগ্রাম করার পর 91 সালের যে নির্বাচন হয়, যে নির্বাচনে কিন্তু বিএনপি জয়লাভ করে। আর সঙ্গত কারণে তিনি ছিলেন তখন দলের চেয়ারম্যান। এই দলের চেয়ারম্যান থাকার কারণে কিন্তু তিনি তখন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হন। একইভাবে 81 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আসেন। আসার পর কিন্তু উনি তখন আওয়ামী লীগের দায়িত্ব নেন। আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পরে উনি হন আওয়ামী লীগের সভাপতি। এই দুইটি বৃহৎ দলের সভাপতির দায়িত্বে ছিলেন দুইজন নারী। আর যা সঙ্গত কারণেই ওই দুই নারীর মধ্যেই ছিলেন প্রধানমন্ত্রিত্ব। যখন বিএনপি আসছে তখন খালেদা জিয়া, যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে তখন আর শেখ হাসিনা। কিন্তু এখন আর অন্তত আওয়ামী লীগের আর নারীর আগমনের কোনো সম্ভাবনা দেখছে না, এই কারণে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, আসলে আমি জানতে চাচ্ছি যে পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশ পেতে যাচ্ছে, কিন্তু এতে নারী ক্ষমতায়নে কোনো হস্তক্ষেপ হবে কিনা? না, আমি মনে করি এটা কোনো না, নারী ক্ষমতা হস্তক্ষেপ হবে না। এই জন্যই যে দলটাই সরকার গঠন করে যাচ্ছে তারা কিন্তু উদারপন্থী একটা দল। তো উনি কিন্তু নারীদের কিন্তু বা বিএনপি নারীদের কিন্তু ক্ষমতায়নের চেষ্টা করবে আরো বেশি। কি আপনি বলতে পারেন কিভাবে? যে দেখেন যে যদিও কোঠা পদ্ধতি এখনো নেই, তারপর দেখেন যে নারীদের অন্যভাবে উনি প্রোভাইড করার জন্য, অন্য ক্ষমতায়ন করার জন্য কিন্তু উনি একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার কথা বলেছেন। আর যে ফ্যামিলি কার্ডটা কিন্তু পুরুষের নামে হবে না। অর্থাৎ একজন পুরুষ যদি একজন নারীকে ত্যাগ করেন, সেই ত্যাগ করার পর ওই নারী যেন বঞ্চিত না হন, ওই নারী যেন কোনো অর্থ কষ্টে বা কোনো না ভোগেন, নারীকে স্বাবলম্বী করার জন্যই কিন্তু সেই ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে এবং ফ্যামিলি কার্ডটা দিবেন। অতএব এই পুরুষ বা নারী নয়, দেখতে হবে দলের আপনার এটা গঠনতন্ত্র কি বলে। যেহেতু বিএনপি উদারপন্থীর দল, এক্ষেত্রে নারীদের বঞ্চিত হওয়া বা নারীদের আর আপনার কোনো কিছু পিছিয়ে পড়ার কোনো অবকাশ নেই বলে আমি এই মুহূর্তে মনে করছি। আরো একটি প্রশ্ন আছে আপনার কাছে। আমরা আসলে দেখলাম যে তারেক রহমান যেদিন বাংলাদেশে আসলেন, সেদিন তার এক বক্তব্যে একটি কথা কোট করে যদি আমি বলি, তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এবং এটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কন্ট্রোভার্সি দেখেছি, এটি নিয়ে অনেক আলোচনা দেখেছি রাজনৈতিক অঙ্গনে। আসলে তার এই প্ল্যান সম্পর্কে বা এই বিষয়টি নিয়ে যদি একটু কিছু বলতেন। আই হ্যাভ এ প্ল্যান, এটা কিন্তু একটা বাক্য, আর এই একটা বাক্য কিন্তু সারা বাংলাদেশের ভবিষ্যৎ নিহিত আছে একটা বাক্যের মধ্যে। অর্থাৎ তারেক রহমান কিন্তু এই একটা কথাতে শুধু আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি প্ল্যান আছে, এটা দিয়ে কিন্তু শেষ করেননি। সারা বাংলাদেশকে গঠন করতে, সারা বাংলাদেশকে আওয়ামী ফ্যাসিস্টে সরে যাওয়ার পর যে বিধ্বস্ত অবস্থা, এই বিধ্বস্ত অবস্থা থেকে তুলে আনার জন্য তার যে পরিকল্পনা, সেই কথা তিনি বলেছেন। আরেকটা কথা হচ্ছে কি, যে সংস্কারের বিষয়টা যে আছে, এই সংস্কার কিন্তু এই সংস্কারের কথা আসার আগে কিন্তু তারেক রহমান 31 দফা দিয়েছেন। তার আই হ্যাভ এ প্ল্যানে এই 31 দফা যদি বাস্তবায়ন করা যায়, তারা সংস্কার বাস্তবায়ন হবে। এবং উনি যে বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এটা এর মধ্যে আছে। কারণ এমন কিছু নেই, বাদ নাই একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেটা তার 31 দফার মধ্যে নাই। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তিনি যেটা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এই 31 দফা বাস্তবায়ন হলে তার এই পরিকল্পনাটা বাস্তবায়িত হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের স্টুডিওতে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, তারেক রহমান বাংলাদেশে এসেই প্রথম বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। দেশবাসীও অপেক্ষায় আছে কি আছে তার এই প্ল্যানে। সেই আশা রেখে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। দৈনিক করতোয়ার আরো আপডেটগুলো পেতে চোখ রাখুন দৈনিক করতোয়ার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।